আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন সরকার গঠিত হওয়ার পরই অলরেডি কঠিন অবস্থা কি শুরু হয়েছে দেখুন। অর্থনৈতিক অবস্থা কেমন? দর্শক, নতুন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের। এই সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাই কিন্তু স্বীকার করেছে সামনে কঠিন চ্যালেঞ্জ, অনেক কঠিন সময় আসবে, অলরেডি এসেছে। এই সরকার শপথ গ্রহণ করার পর, দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমে যেসব খবর আসছে, অর্থনৈতিক নানান খবরাখবর, এটা সেই কঠিন অবস্থার প্রমাণ। এবং সামনে আরও কঠিন অবস্থা যে হবে সেটা স্পষ্টতই বোঝা যায়, এবং সেটা কিন্তু স্বীকারও করছেন। যেমন দেখেন, এতদিন এই নির্বাচনের ভোট গ্রহণ মানে 7 জানুয়ারি আগ পর্যন্ত বিভিন্নভাবে গ্রেটিস দিয়ে বা একেবারে কৃত্রিমভাবে অর্থনৈতিক অবস্থাকে মোটামুটি একটু ভালো রাখার চেষ্টা করেছিল, দেখানোর চেষ্টা করেছিল। কারণ কি, নির্বাচনের আগে যদি দেখে যে রিজার্ভ একেবারে মার্জিন ক্রস করেছে, অথবা ইনফ্লেশন যদি একেবারে ভয়ানক অবস্থায় যেত, ডলার ক্রাইসিস যদি মারাত্মক অবস্থায় পড়তো 7 জানুয়ারির আগে, জানুয়ারির শুরু দিকে, তখন অবশ্যই একটা নেতিবাচক বার্তা যেত সরকারের প্রতি। এই সরকারের কি হবে, তাদেরকে ক্ষমতায় এনে, যদিও ভোটের কোনো ভ্যালু ছিল না, তারপরেও মানে মানুষের মধ্যে একটা পারসেপশন জন্ম নিত যে অর্থনীতির যে অবস্থা, এই সরকার মনে হয় পারবে না। কারণ একেবারে, আর যুক্তরাষ্ট্র কিছু করলে তখন একেবারেই জিরো হয়ে যাবে। এই জন্যে 7 জানুয়ারি আগ পর্যন্ত কিন্তু নানানভাবে অর্থনীতিকে কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছে, মোটামুটি সন্তোষজনক ছিল। কিন্তু নির্বাচন হয়েছে, সরকার গঠন করেছে, এরপরেই নেতিবাচক খবর আসতে শুরু করেছে। এবং এই খবরটা বৈদেশিক ঋণ পরিশোধ থেকে শুরু করে ডলার কিংবা আরও অনেক বিষয়ে একত্রে সামনে মার্চ মাসের দিকে প্রস্ফুটিত হবে, বিস্ফোরিত হবে, যাতে অর্থনৈতিক একটা কঠিন অবস্থার মুখোমুখি হতে পারে। যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ না নিলেও একটা কঠিন অবস্থায় পড়তে যাচ্ছে। যদিও সরকার একটা আসার জায়গা আছে, যেহেতু জাপান এই সরকারকে একেবারেই ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছে। তো জাপান তো বাংলাদেশকে অনেক টাকা পয়সা দেয়, ধার দেনা দেয়, দান খয়রাত করে, জাইকা আছে, জাপানের তো অনেক পয়সা আছে, চীন আছে, তারা মুহূর্তের মধ্যে এগিয়ে আসবে বলে সরকারের একটা বিশ্বাস। তখন হয়তো বা এটা সরকারের জন্য একটা ইতিবাচক দিক হতে পারে। তারপরেও একটা চ্যালেঞ্জে যে পড়বে, আর জাইকা, চায়না, এদিকে আবার ভারত আছে, যেমন চীন দিতে পারে, কিন্তু তিস্তা প্রজেক্ট চীন শুরু করতে চায়, আর তিস্তা প্রজেক্ট শুরু করলে তখন ভারত খেপে যাবে। তো সরকার বেকায়দায় আছে। আর তিস্তা প্রজেক্ট নির্বাচনের পরপরই শুরু করার কথা বলে আসছে চীন। তো সেক্ষেত্রে তিস্তা প্রজেক্ট শুরু করতে না পারলে তখন বেশি টাকা পয়সা দেয় কিনা, এটাও সন্দেহ আছে চীন। অতএব চ্যালেঞ্জও আছে, আবার সরকারের জন্য কিছু আশার দিকও আছে। যাই হোক দর্শক, নতুন সরকার গঠিত হওয়ার পরে অলরেডি আমরা দুইটা নিউজ আমি একটু দেখাবো, এটা সরকারের জন্য যে কঠিন চ্যালেঞ্জ তার প্রমাণ। 7 দিনে রিজার্ভ কমলো $1.5 বিলিয়ন, মানে 7 দিনেই $1.5 বিলিয়ন। সামনে দেখবেন যে আরও ফল করবে। তো রিজার্ভ ফল করা এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরস। এর মাধ্যমে আরও অনেক সূচকের ভঙ্গুর অবস্থা, ফ্রাজাইল একটা কন্ডিশন বোঝা যায়। আমি অর্থনীতির অত জটিল পরিভাষা এখানে ব্যবহার করছি না। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু, আপনারা জানেন, নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ $127 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ। ওই যে বলেছিলাম না যে নির্বাচন পর্যন্ত সরকার অনেক কিছু পরিশোধ না করে কোনো রকম ধরে রেখেছে। এখন নির্বাচনের পরে আস্তে আস্তে সেই দুর্বলতাগুলো প্রস্ফুটিত হওয়া শুরু করেছে। একই সাথে সংকট মেটাতে বাজারে প্রতিদিনই ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি জানুয়ারি মাসের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $2700 কোটি। আগুর পেমেন্ট ও ডলার বিক্রি অব্যাহত থাকায় এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ $156 কোটি কমে দাঁড়িয়েছে $2543 কোটি। যদিও এই হিসাব নিয়েও নানান প্রশ্ন রয়েছে, এটা কার হিসাব বা আরও নেট হিসাবে অনেক ভেরি করবে। গত 11 জানুয়ারির খবর, একদিন আগের খবর, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে রিজার্ভের চিত্র পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংক এটা বলেছে, কিন্তু আসলে এর চাইতে অনেক কম, ব্যবহারযোগ্য এর চাইতেও যথেষ্ট কম। প্রতিবেদন অনুযায়ী 10 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ কমে দাঁড়ায় $2543 কোটি, মানে $25.43 বিলিয়ন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী BPM-6 মেথডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সাথে 525 কোটি, মানে $5.25 বিলিয়ন পার্থক্য রয়েছে। অর্থাৎ BPM-6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ আরও কম। এটা তো বুঝলেনই দর্শক। তো এই হচ্ছে অবস্থা। এভাবে আস্তে আস্তে আরও অনেক পরিশোধ করতে হবে, আরও অনেক দেনা পাওনা শোধ করতে হবে, যার ফলে দুর্বলতাগুলো নির্বাচনের আগে যেটা বোঝা যায়নি এখন বোঝা যাবে। নতুন সরকারের জন্য এ কারণেই বড় চ্যালেঞ্জ,
যেটা স্বীকার করেছেন দায়িত্বশীল বেশ কয়েকজন মন্ত্রী, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে ধস। দেখেন, যুক্তরাষ্ট্র কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের সাথে সরকারের যে সম্পর্কের ধরন অথবা একটা আতঙ্ক, মানে যুক্তরাষ্ট্র যে লিমিটেড স্কেলেও যদি কোনো পদক্ষেপ নেয় বা কোনো পদক্ষেপের ইঙ্গিতও যদি দেয়, তারপরে দেখবেন যে এর একটা বড় প্রভাব আমাদের গার্মেন্টসের উপর পড়ছে। আর যুক্তরাষ্ট্রের সাথে পোশাক রপ্তানিতে যদিও এর কারণ ভিন্ন, এই যে রপ্তানিতে ধসের কারণ ভিন্ন, যদিও যে কারণের কথা বলা হচ্ছে এই সেম কারণে অতীতে এরকম হয়নি। শীতের দিনে বা এই উৎসব, এই কিছুদিন আগে উৎসব গিয়েছে, নানান কারণ রয়েছে। আমি সংক্ষেপে একটু বুঝাবো। সরকার বা গার্মেন্টস ব্যবসায়ীরা যাই বলার চেষ্টা করুক, যুক্তরাষ্ট্রের সাথে যে আওয়ামী রেজিমের একটা ডিটোরিয়েটেড সম্পর্ক, এই সম্পর্কের একটা পারসেপশনগত প্রভাব অ্যাটলিস্ট এই গার্মেন্টস ব্যবসার উপর আছে এবং পড়বে। আর যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য কমে গেলে তখন একেবারেই স্বাভাবিক ইউরোপিয়ান ইউনিয়ন বা অনেকের ক্ষেত্রে প্রভাব পড়বে। অনেক বায়ার্সরা মুখ ফিরিয়ে নেবে, পেমেন্টে সমস্যা হবে। আরও যেসব অভিযোগ আসছে, নতুনভাবে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে কারচুপির কথা, তদন্তের কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। আর শ্রমিক বিষয়ে বা শ্রমনীতি বা শ্রমিকদের সম্পর্কে যে মেমোরেন্ডাম বাইডেনের, এগুলো ইমপ্লিমেন্ট করার সময় সামনে আসে, তাতে নিঃসন্দেহে এই অবস্থার উন্নতি হওয়াটা কঠিন। আবার যাকে পররাষ্ট্রমন্ত্রী করেছে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেগোশিয়েট করে আলাদা কিছু আদায় করতে পারবেন না। তিনি যুক্তরাষ্ট্রের সাথে অফেন্সিভ খেলতে পারবেন, যুক্তরাষ্ট্রকে আরও উত্তেজিত করতে পারবেন যদি সরকার চায় সেটা। মানে যুক্তরাষ্ট্রকে তেমন অ্যাপিস করা বা এরকম কোনো প্ল্যান সরকারের নেই। যদি প্ল্যান থাকতো তাহলে ডক্টর মোমেনকেই পররাষ্ট্রমন্ত্রী বানাতো। যুক্তরাষ্ট্রের সাথে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ডক্টর হাসান মাহমুদ সাহেবের এনগেজমেন্ট যথেষ্ট কম, এবং তিনি দেখবেন যে তাদের বিরুদ্ধে বলতে থাকবে। তো এতে এই গার্মেন্টস বা এইসব পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু কম, অবনতি হওয়ার সম্ভাবনাই বেশি। যুক্তরাষ্ট্রে দীর্ঘ কয়েক মাস ধরে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। বিদায়ী বছরের প্রথমে 11 মাসে এ দেশে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি ধস নেমেছে। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির 18% গন্তব্য যুক্তরাষ্ট্র। এখন ইউরোপীয় ইউনিয়নও যদি এরকম ধস নামে, তখন কিন্তু সরকার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। তখন চীন এবং জাপানের সহায়তা যথেষ্ট নাও হতে পারে। মার্চের দিকে সেই পরিস্থিতি আসতে পারে। বাংলাদেশের মোট পোশাক তথ্যমতে বিদায়ী বছরের জানুয়ারি নভেম্বর পর্যন্ত 11 মাসে যুক্তরাষ্ট্রে $679 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি এর আগের বছরের তুলনায়, একই সময়ের তুলনায় 1/4। এর মানে রাজনৈতিক সম্পর্ক বা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার কিংবা গণতন্ত্র প্রশ্নে যত সোচ্চার হয়েছে, ব্যবসা বাণিজ্য তত সংকুচিত হয়েছে। এর মানে এগুলোর সাথে একটা সম্পর্ক রয়েছে। বায়ার্সদের পারসেপশন কি না কি হয়, কোনো নিষেধাজ্ঞা দিয়ে দিলে তো তখন ব্যবসা বাণিজ্যের বাকি 12টা বাজবে, তখন পেমেন্ট আটকে থাকবে। তখন কেউই মানে এই নিষেধাজ্ঞার ভয়ে মানে অতিরিক্ত এনগেজ হতে চাচ্ছে না। মানে এই যে নিষেধাজ্ঞা আসবে কি আসবে না, এই যে ভয়, এই জিনিসটাই গার্মেন্টস রপ্তানির এই যে মারাত্মক ড্রাস্টিক্যালি রিডিউস হয়েছে তার কারণ। আরও অনেক কথাবার্তা এখানে আছে, অনেক ব্যাখ্যা ট্যাখ্যা আছে। মোটের উপরে দর্শক, যা শুরু হয়েছে নতুন সরকার গঠিত হওয়ার পর যে অবস্থা, মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে আরও কঠিন পরিস্থিতিতে সরকার পড়বে। নতুন মন্ত্রিসভার চ্যালেঞ্জ যে তারা আসলে জাতিকে কোন পর্যায়ে নিয়ে যায়, কি করতে পারে।